দেখো এটা আমরা জেনপার কোশ্চেন করছি, জেনপাস 2024 সাল, প্রত্যেকটা সালে আসবে আস্তে আস্তে। তো দেখো একটা ইলেকট্রনের গতিশক্তি দেওয়া আছে 2.5 ইভি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? 4টে অপশান আছে, আসছে তো। দেখো কাইনেটিক এনার্জি আমরা জানি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র ল্যামডা সমান h/ভরবেগ পি। তো h/√2mE করা যায়। আরে হাফ mv স্কোয়ার সমান কত? হাফ mv স্কোয়ার সমান ই। তাহলে বোথ সাইড এমই দিয়ে গুণ করলে এটা এম স্কোয়ার ভি স্কোয়ার হয়। তাহলে দুইটা আমরা এই দুইটাকে এদিকে তুলে দিই, তাহলে এমভি মানে ভরবেগ সমান √2mE। এটা নিচের ক্লাসে প্রমাণ পড়ে। তো দেখো এখানে কাইনেটিক এনার্জি 2.5 ইভি দেওয়া ছিল। তো 2.5কে 1.6 × 10⁹ করে কুলম্বে বানাইতে হবে। চার্জটাকে সবসময় কুলম্বে নিয়ে যেতে হবে কাইনেটিক এনার্জিকে। এমকেএস পদ্ধতিতে অঙ্ক কম্পিটিশন পরীক্ষায় সবসময় কুলম্বতেই করতে হয়। আর ইলেকট্রনের ভর 9.1 × 10⁻13 বটে, 9 নিতে হয় ক্যালকুলেশনের সময়। অঙ্কের কে লিখে যাবে? 10⁻13 থাক না, তুমি 9 নিয়ে করবে এটা, ঠিক আছে? জলদি হবে। তরঙ্গ দৈর্ঘ্যের মান বার করবো, যেটা বেরাবে সেটা মিটারে বেরাবে, কারণ আমি এমকেএসে করছি। আর এইটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচের মানটা এই জানতে হবে, এটা মুখস্থ করতে হবে। 6.6 × 10⁻34 জুল × সেকেন্ড। ল্যামডা সমান এটা বসাইলাম, এবারে মানগুলো বসাও। দেখো এটা আমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বসাইছি। এবারে √2mE বসাতে গেলে 2 × ইলেকট্রনের ভর বসাও, 9 × 10⁻31 কেজি। আর ইলেকট্রন ভোল্টটা এখানে 25 × 16.1, তাহলে 10⁻21 হয়ে যাবে। ক্যালকুলেশন বোঝার চেষ্টা করো। দশমিকগুলো ওঠায় 10⁻21 করে দিয়েছি। এইবারে 21 আর 31-এ তোমার যোগ করলে কত হবে? মোটামুটি 21 আর 6.6 × 10⁻34, আর 21 আর 31-এ 52, তো 26 বেরিয়ে যাবে। মোটামুটি 10⁻26 ধরতে পারে এটা। আর এখানে পড়ে থাকবে 2, 9, 25, 16। তো 2-এর বর্গমূল 1.4 হয়, আর 9-এর বর্গমূল 3 হয়, 25-এর 5 আর 16-এর 4, 4 × 5 = 20। ওই মোটামুটি এটা 6.6কে 10⁻66 করতে পারো, তাহলে 10⁻26। তো এটা 35 ধরে নাও, 35 থেকে 26 গেলে -9, 66। তো 5 × 4 = 20, 14 দুগুণে 28 × 3, 28 আর 3 গুণ করলে হয় তোমার 5 × 4 = 20। তো 20 দশমিক ঢুকে গেলে 2 হয়। 14 দুগুণে 28, 28 3 28 84। মোটামুটি এইটাকে ভাগ করলে এই উত্তরটা আসবে 7.777। তো এত × 10⁻10 হবে, কারণ আমি একটা শূন্য নিয়ে নেবো 84-কে। দেখো 84-কে 660 দিয়ে ভাগ করে না, তুমি মুখে হবে। ক্যালকুলেটার ইউজ করে দিবে না, যেহেতু 4 7 28 2 7 8 56 2 58। এবারে 2 9 9 7 16, তো 7 16 করলে পয়েন্ট দিয়ে শূন্য হবে। তাহলে আবার একটা মোটামুটি 7-এর কাছাকাছি 8-এর কাছাকাছি যাচ্ছে, তো 7-এই আমরা ধরব এটা। তো 7.75 প্রায় হচ্ছে। যেহেতু 8 অপশান নাই, তাহলে 7.7-এর কাছাকাছি দিয়ে ছাড়িয়ে দেবো। উত্তরটা বুঝে আসে মতলব, অপশানের পরীক্ষা প্রপারে যাবার নাই। তাহলে এর উত্তরটা হচ্ছে 7.75। আর এটা একটা শূন্য নিয়ে নিয়েছি, তো এখানে 10⁻10 করতে হবে। তো এটা মিটার আসছে, তার মানে অ্যাংস্ট্রম হবে। এটা কথা বুঝে এসছো? ওকে, এটা প্র্যাকটিস করো। দেখো এরপর 22-এর দাগের প্রশ্ন, 2024 সালের জেনপা। 2024 সালের জেনপা কেমিস্ট্রি প্র্যাকটিস করছি আমরা। তো আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তক সম্প্রসারণে কোনটি সঠিক? আদর্শ গ্যাসের যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, উষ্ণতা নড়াচড়ন না হলে, দেখো অপশানগুলোতে সব ΔH আর ΔU। ΔU মানে আভ্যন্তরীণ শক্তি, ΔH মানে এনথ্যালপি। তো এনথ্যালপির কোনো পরিবর্তন হয় না, মানে ΔH 0 হবে। তার মানে এই দুটার মধ্যে উত্তর হবে ΔH 0, দুটো দিয়ে আসে। এবার সমষ্ণ প্রক্রিয়ায় আভ্যন্তরীণ শক্তিও শূন্য হয়, তাইলে এনথ্যালপিও শূন্য, এনথ্যালপি শক্তি যেটা আছে সেটাও শূন্য হয়। আর আভ্যন্তরীণ শক্তিকে আমরা ΔU বলি, মুখস্থ করতে হবে। ΔU হচ্ছে আভ্যন্তরীণ শক্তি, আর ΔH হচ্ছে এনথ্যালপি। তাহলে আভ্যন্তরীণ শক্তিও শূন্য থাকে। এটা অপশান সিটা উত্তর হবে। বাস প্র্যাকটিস করো, তাইলেই হবে। জেনপা 2024 কেমিস্ট্রি করছি আমরা প্র্যাকটিস। পুরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই জেনপা পাওয়া যায়। কেমিস্ট্রিটাতে বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি 2024 জেনপা। 23-এর দাগের প্রশ্ন দেখো, এনটিপিতে HCl এর গ্যাসীয় HCl গ্যাসীয় বলছে, এনটিপিতে মানে ঘরের উষ্ণতায়, আর HF তরল কেন? বলছে HF এক শক্তিশালী বন্ধন, HF এর শক্তিশালী বন্ধন এমন কোনো নাই। শক্তিশালী বন্ধনটা কেন, সেটাতে প্রশ্ন।
ঠিক আছে, তরল তো হচ্ছে শক্তিশালী বন্ধন, তো এইচএফের তরল হওয়ার জন্য শক্তিশালী বন্ধন দরকার নেই। এই সেল আমলিক বটে, আমলিকের সাথে কী সম, আমলিকের সাথে তরল হওয়ার কী সম, উল্টা বলছে এইচএফ বেশি আমলিক, এটাও তো ঠিক নয়। এমনিতে আমরা আমলিক যদি বলতাম এই সেলটাই বেশি আমলিক হবে, ঠিক আছে, এইচএফের থেকে, কারণ বেশি বিজারণ বটে, ওয়ার থেকে বেশি বিজারণ। আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন 17 নম্বর শ্রেণী। হ্যাঁ, এটা তো মুখস্থ থাকবে সবাই বাঁচে থাকতে গেলে জীবনে। তো ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক বটে, যত বেশি তড়িৎ ঋণাত্মক হয় তার হাইড্রোজেন বন্ধনটা তত শক্তিশালী হয়, এটা মুখস্থ করবে। তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের প্রায় 4 বটে পাউলিং স্কেলে, আর এটা প্রায় 3.5 ক্লোরিনেট। তো ইয়ার 4 যেহেতু তড়িৎ ঋণাত্মকতা, তাহলে ফ্লোরিন এই যে এবার হাইড্রোজেন বন্ধন শক্তিশালী, ওই জন্য এটা তরল হয়ে গেছে সাধারণ উষ্ণতায়। আর এইটার একটু কম বটে, অত গ্যাসীয় থাকে সাধারণ উষ্ণতায়, পরে এই সিগনে তরল করা যায়। তাহলে এটাই উত্তর হবে অপশন ডি। ওকে, জেনপা 2024, কেমিস্ট্রি 2024, জেনপার জন্য 24 দাগের প্রশ্ন। কার্বন মনোক্সাইডের সাথে কোনটি নিচের আইসো ইলেকট্রনিক? নাইট্রোজেন CN- আয়ন, নাইট্রিক প্লাস আয়ন, আর অক্সিজেন আয়ন প্লাস। শুনো, আইসো ইলেকট্রন দেখতে গেলে তুমি টোটাল ইলেকট্রন বাই করো। দেখো কার্বনের কোনটা, কার্বনের আছে ইলেকট্রন, টোটাল ইলেকট্রন 6টা, আর অক্সিজেনের 8টা, মানে 6 8 14টা। এবার 14টা দেখো, নাইট্রোজেনও তো 7 7 14, নাইট্রোজেন তো 7 নম্বর মৌল, নিশ্চয়ই প্রথম 20টা মৌল মুখস্থ আছে। CN কার্বনের আছে 12টা, আর নাইট্রোজেনের আছে 7টা। এই কার্বনের 6 আর 7টা, আর একটা ইলেকট্রন ঢুকছে নেগেটিভের জন্য 14টা, এরও 14টা। তাহলে এই দুটো আইসো ইলেকট্রনিক বটে। NO নাইট্রিক, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, আর একটা ইলেকট্রন কমছে প্লাস থাকার জন্যে, এটাও 14। অক্সিজেনের 8, আর একটা অক্সিজেনের 8, একটি কমছে, তাহলে 15। শুনো, দেখো 3টাই 14 হয়ে গেল, আর যে কার্বন মনোক্সাইডেরও 14। টোটাল ইলেকট্রন গণবে তোমরা, ওই লাস্ট কক্ষ ইলেকট্রন করার কোনো দরকার নেই। তাহলে এইটা 15 এসছে, যেহেতু প্লাস একটা মাইনাস আছে 8 8 16, তাহলে এইটা উত্তর হবে। এই প্রশ্নটি ভুল আছে, যদি একাধিক প্রশ্ন হইতো তাহলে এই 3টা ঠিক হইতো, এটা 9 হইতো। তাহলে অক্সিজেন O2 অণুটা, যেটা ধনাত্মক আয়নযুক্ত অক্সিজেন অণু যেটা, সেইটাই হচ্ছে আইসো ইলেকট্রনিক 9। প্রশ্নটা ঠিক করে নেবে, আইসো ইলেকট্রনিক 9 হবে, ঠিক আছে। ওকে, দেখো 24 দাগের প্রশ্ন, জেনপা 2024 কেমিস্ট্রি প্র্যাকটিস করছি আমরা। আম্লিক চরিত্রের ক্রম, এটা অধক্রমে দেই না, আমি লিখে নিয়েছি। দেখো প্রবলেমটা শোনো, তুমি প্রথম 20টা মৌল মুখস্থ করতে হবে। এখানে অ্যালুমিনিয়ামওয়ালা অক্সাইড দিয়েছে, ম্যাগনেসিয়ামওয়ালা, সিলিকনওয়ালা, ফসফরাসওয়ালা। তুমি সিরিয়াল জানো, ম্যাগনেসিয়াম প্রথমে হয় এইলার মধ্যে, তারপরে অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল, এটা 12 13 14 15 পরপর মৌল দিয়েছে তোমাকে। শোনো, ধাতব ধর্ম যত তুমি পর্যায়গত, এটা সব থার্ড পর্যায়ের মৌল। হ্যাঁ, এটা ম্যাগনেসিয়াম থার্ড পর্যায়ের 2 নম্বর মৌল বটে, তারপরে অ্যালুমিনিয়াম 13 নম্বর শ্রেণীতে আছে, সিলিকন 14 নম্বর শ্রেণীতে আছে, আর ফসফরাস 15 নম্বর শ্রেণীতে আছে, 3 নম্বর পর্যায়ে। শোনো, এ ভালো ধাতু বটে, যে ধাতব অক্সাইডটা বেশি ক্ষারীয় বটে, তাহলে আম্লিক অক্সাইড কোনটা ভালো হবে? ফসফরাস একটা। এই 4টার মধ্যে ধাতব ধর্ম কম কার? এইটা অধাতু একটু বেশি, তার থেকে এইটা অধাতু বেশি। অ্যালুমিনিয়াম একটু ধাতব আচরণ করে, কিন্তু ইয়ার থেকে বেশি। এই দুটার মধ্যে কম্বিনেশন করলে ধাতব ধর্মটা আস্তে আস্তে কমে পর্যায় বরাবর, যত তুমি এদিকে যাবে। এইখানে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম 13 নম্বরে, তারপর আছে সিলিকন, তারপরে ফসফরাস। এইদিকে যত যাবে ধাতব ধর্মটা কমে, আর ধাতব ধর্ম কমা মানে খাদ ধর্মটা কমছে, মানে আম্লিক ধর্মটা বাড়ছে। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে বলা উচিত, কিন্তু দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যদি একটা তো প্রথমে থাকতো, ম্যাগনেসিয়াম অক্সাইড প্রথমে থাকতো, লেস দেন অ্যালুমিনিয়াম অক্সাইড, লেস দেন, এরকম যদি থাকতো। কিন্তু এখানে গ্রেটার দেন দিয়েছে, মানে তোমাকে অধক্রমে সাজাতে বলছি। তুমি আগেই প্রশ্ন দেখেই বুঝবে, মানে বড় থেকে ছোট। তাহলে সব থেকে আগে ফসফরাসের অক্সাইড হবে, এইটাতে আছে দেখো। এবার এই দুটাতে আছে, তারপরে সিলিকন হবে, এইটাতে আছে, এটাতে নাই। আর দেখিবারই দরকার নেই, সিটা মেরে দেবে, দুটো চেক করলেই হয়ে যাবে। কারণ তুমি এটা বুঝে গেলো ফসফরাসের অক্সাইড আগে হবে, তারপরে সিলিকনেরটা। তো এখানে তো ফসফরাস অক্সাইড বি আর সিতে ছিল, এইটাতে নাই। তাহলে এইটা দেখলে আর বাকিগুলো পড়ার দরকার নাই, টাইমটা বাঁচাবে। ওকে, দেখো এই 26 দাগের কেমিস্ট্রি 2026 জেনপা প্র্যাকটিস। ল্যান্থেনাইড শ্রেণীর সাধারণ জারণ সংখ্যা কত? শোনো, ল্যান্থেনাইড শ্রেণীটা আছে কোথায়? আর এই 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী থেকে ল্যান্থেনাইড শুরু। 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী 1 2 3, এইখানে ল্যান্থেনিয়াম থেকে লুটিয়াম পরপর মৌল দেওয়া আছে 14টা, 57 থেকে 71 অবধি 14টা মৌলকে এই শ্রেণীতে রাখা আছে। 3 নম্বর যদি কেউ থাকে, তার মানে লাস্ট কক্ষে 3টা ইলেকট্রন আছে। 2 নম্বরে থাকলে +2 হয়, 1 নম্বরে থাকলে +1 হয়, তাহলে 3 নম্বরে +3 হবে। এর অবস্থান মূল পর্যায় সারণীতে কত, সেটা আমরা পর্যায় সারণীতে নিচে আগে বিস্তার করি।
ল্যান্থেনিয়াম থেকে লুটিয়াম 57 থেকে 71, কিন্তু মূল পর্যায় শ্রেণীতে 3 নম্বর শ্রেণীতে আছে। তুমি 3 নম্বর শ্রেণী সবাই 3টা ইলেকট্রন ত্যাগ করো, আর লাস্ট কক্ষে 3টা ইলেকট্রন থাকে, কথা বুঝে এসছো? তাহলে আর কত হবে, +3 বি অপশনটা। এভাবে বিচার করবি কেন 3 + 3 হলেও। ওকে, দেখো 27 থেকে প্রশ্ন, কোনটি সঠিক নয়? কপার 1 মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে 2 মানে দুটা ইলেকট্রন ত্যাগ করেছে। কোনটা তিরস্চম্বক, মানে যোজ্যতা যখন 1 যোজ্যতা 2, কপারের তো পরিবন্ধী যোজ্য থাকে। এটা তিরস্চম্বক, এটা পরাশ্চম্বক, এটা ব্র্যান্ড প্রশ্ন, ওটা সবাই জানে, ঠিক আছে? এটা রাইট। টিআই রঙিন, এটা বর্ণহীন, এটার পড়াশোনা করতে হবে, এটা দেখছি এখন। 3D 4D, হ্যাঁ 5D বেশি আয়নীকরণ অবশ্যই, কারণ ল্যান্থেনাইড সংকোচন হয়। সন্ধিগত মৌল জটিল যৌগ গঠন করে না, একদম ভুল, এটা করে। তাহলে কোনটি সঠিক নয় বলিছে, তো এইটা উত্তর হবে। অত সব দেখার দরকার নেই, লাস্ট একটা পড়ো। এটা তো জটিল যৌগ তৈরি করেছে, পরিষ্কার দেখা যায়, এটাই তো সন্ধিগত মৌল, টাইটেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম, এটাই তো সঠিক। দেখাই যে প্রশ্নতেই জটিল যৌগ তৈরি করে, তাহলে এটা ভুল আছে, দেখার কোনো দরকার নেই। এবার এইটা একটা পরে ক্লাস দেওয়া হবে, হ্যাঁ, পুরো রঙিন বর্ণহীন আমি এটা ব্যাখ্যা দেবো জটিল যৌগগুলোর। আর এটা তো ব্র্যান্ড প্রশ্ন বটে, তাহলে উত্তর এখানে ডিটাই হবে। সন্ধিগত মূলত জটিল যৌগ তৈরি করে না, এটা ভুল উত্তর। ওকে, 28 নম্বর প্রশ্ন, কেমিস্ট্রি 2024, 22 নম্বর মৌলের ইলেকট্রোবিন্যাস। 22 নম্বর মূল আমরা চিনি, মূলের নাম দাও না, টাইটেনিয়াম। আর স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, লোহা, কোবাল্ট, নিকেল, তামা, এই তামা, জিঙ্ক। তো শুনো, এই ইলেকট্রোবিন্যাস আমরা দেখো, নিষ্ক্রিয় মূল আর্গন আছে, নিষ্ক্রিয় মূলের চেন মুখস্থ করবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, 2, 10, 18। তাহলে 18 নম্বর মূলটা আর্গন দিয়ে দিয়েছে এখানে, 18টা ইলেকট্রোবিন্যাস তুমি জানো। এরপর শুনো, এরপর পটাশিয়ামের ইলেকট্রোবিন্যাস শোনো। পটাশিয়ামের ইলেকট্রোবিন্যাস হচ্ছে আর্গন, তারপরে 1s1। ক্যালসিয়ামের হচ্ছে আর্গন 1s2, 20 নম্বর মূল। 21 নম্বর মূল স্ক্যান্ডিনিয়াম, তাহলে আর্গন 1s2 তো থাকছেই, প্লাস এটা 4s হলো, 4 নম্বর কক্ষপথ, 4s, সরি, আর্গন তো 3টা কক্ষপথ ম্যানেজ করল। হিলিয়াম, নিয়ন, আর্গন 3টা নিষ্ক্রিয় মৌল শেষ, তো 3টা কক্ষপথ শেষ। 4 নম্বর কক্ষপথে শুরু হয়েছে, 4 নম্বর কক্ষপথে, তাহলে এটা 1D, ডি তো শুরু হয় এখান থেকেই, তাহলে 1D, হ্যাঁ 3D 1, 3 নম্বরের ডি, 3 নম্বর থেকে শুরু হয়। তারপরে আর্গন 4s2, 4D2, 3D2, তাহলে 3D2 একদম শিওর, এইটা উত্তর হবে। এরপরে একটা 3D3 হবে, তারপরে একটা 3D4 হবে, কিন্তু ওইটা 5 হয়ে যায়, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়। ম্যাঙ্গানিজ দিলে ভালো হইতো, ক্রোমিয়াম দিলে ভালো হইতো, জিঙ্ক দিলে ভালো হইতো, এগুলোতে ব্যতিক্রম থাকে, হাফ ফিল্ড ফুল ফিল্ডের ব্যাপার থাকে, এটা তো বাচ্চা ছেলের প্রশ্ন। কিন্তু এইটা হবে না, ডি ব্লক কখনো আগে চলে আসে না, আগে 4s ফিল আপ হবে, কথা বুঝছি? পি ব্লক পরে ফিল আপ হয় ডি এর পরে। এখন 31 নম্বর দিত, তখন কিন্তু ডিটা আগে হইতো, পিটা পরে হইতো, কথা বুঝে এসছো? এটার কোনো ডাউটই নেই। ওকে, 1 নম্বর উত্তর হবে। ওকে, দেখো নিচে 3টে সমবাহু যৌগ দিয়ে আছে অর্গানিক কেমিস্ট্রির। এটা অ্যালকোহল আছে, দেখো 4টা কার্বন আছে, তাহলে বিউটানল এটা বটে, এটা 2 ডিগ্রি বিউটানল, এটা 3 ডিগ্রি বিউটানল। আরে যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে বোঝার চেষ্টা করো, 3টা, তাহলে 3 ডিগ্রি হচ্ছে কার্বোকেটান। এইটা যে কার্বনটার সাথে ই যুক্ত আছে সেটা আবার 2টা কার্বনের সাথে, তাহলে 2 ডিগ্রি। এইটা যে কার্বনের সাথে যুক্ত আছে সে আবার একটা কার্বনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। শুনো, এবারে আম্লিকতার সঠিক ক্রম হচ্ছে 3 ডিগ্রি কার্বোকেটানের বেশি আম্লিক, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এইটা অপশান 3টা, এই 3 > 2 > 1, অপশান এ, এটাই ব্যাখ্যা, বাস। ওকে, দেখো এরপর 34-এর মিশেল দ্রবণের পৃষ্ঠটান লেখ, কোনটা সঠিক? এটা আয়তন দিয়ে আছে, এখানে কনসেন্ট্রেশন দিয়ে আছে, এক্স অক্ষ বরাবর কনসেন্ট্রেশন, ওয়াই অক্ষ বরাবর আয়তন। সিএমসির পুরো নাম হচ্ছে ক্রিটিক্যাল মিশেল কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো সিএমসি মানে এখানে আয়তনের সাথে কনসেন্ট্রেশন ঠিক পরিবর্তন হয়েছে, তারপর হঠাৎ বাড়িতে শুরু হয়েছে। এটা প্রথমে কমছে, পরে বাড়ছে টেম্পারেচারের সাথে, এটা প্রথমে বাড়ছে, পরে কমছে, এখানে বাড়ছে, কমছে। শুনো, আমরা জানি মিশেল দ্রবণটা জেনারেলি সাবানের যৌগ দিয়ে থাকে, সাবানের। তো সাবানের যৌগ দিতে দিলে পৃষ্ঠটান কমে প্রথমে, একদম গ্যারেন্টি করবে। তো প্রথমে কমবে, পরে প্রায় একই থাকে। তো এখানে দেখো একই ছিল, পরে বাড়ছে, এখানে বাড়ছে, সবলাতেই দেখো এটা প্রথমে একই ছিল, পরে কমছে, পরে কমবে না, এই দুটো তো ডাউট থাকা উচিত, এই দুটো কমার আছে, তাই তো? তাহলে প্রথমে কমে, পরে একই থাকে প্রায়, তাহলে উত্তর হবে বিটা। দেখো এইটা কার্বন 4 H9 ব্রোমিন, ঠিক আছে? তো বিউটেন আছে, এটা ব্রোমোবিউটেন, মানে এখানে ব্রোমিন যুক্ত আছে, তো এখানে কটা আইসোমার হবে সেটা বার করতে বলেছে। তো দেখো 4টা, এইখানে কার্বন 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 কার্বন, এখানে তুমি ব্রোমিন যুক্ত করতে পারো একটা, সিম্পল যেটা করলাম আমি, ব্রোমিনটা লাল কালিতে দেখাচ্ছি, চোখে পড়বে। এইটা একটা হচ্ছে ফার্স্টে নিলেও এটাই হবে, তার মানে এইটা একটা।
আচ্ছা এইটাও করতে পারো তুমি, কার্বন 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 2 নম্বর কার্বনে ব্রোমিন যুক্ত করতে পারো। এই দিক থেকেও করতে পারো বা এই দিক থেকেও করতে পারো। এটাতে করি, এটা তো করলেও একই, কিন্তু মানে এই দুটো একই, এটা কোনো আইসোমার হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইটা দুটা হলো, এটা 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি ব্রোমো যৌগ হচ্ছে। আবার এইটাও করতে পারো তুমি 3 ডিগ্রি, এটার সঙ্গে ব্রোমিন যুক্ত করছি স্রিপ, ঠিক আছে। দেখো এটার সঙ্গে ব্রোমিন যুক্ত করছি, হচ্ছে এটা। আরেকটা হচ্ছে এই কার্বন দুটোতে চেন করে দাও, আর এই কার্বনে সিম্পল ব্রোমিন রাখো, বাইরের কার্বনটা, এটাও কিন্তু 1 ডিগ্রি হচ্ছে। এই কার্বনটা আছে, এই কার্বনটা এইখানে ব্রোমিন যুক্ত আছে, এটাও 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি দুটো, এই যে এটাও 1 ডিগ্রি, 2 ডিগ্রি একটি আর 3 ডিগ্রি একটি। তাহলে এই 4টার বেশি করা যাবে না, তাহলে 4 হবে এই উত্তরটা। 30 নম্বর প্রশ্ন, কোনটি আইসোপেন্টাইল? দেখো আইসোপেন্টাইল, পেন্টেন হলে কি হতো, 5টা কার্বন আছে মানে পেন্টেন, হাইড্রোজেন শৃঙ্খল 5টা, কিন্তু এখানে একটা মাইনাস দেখতে পেয়েছো, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, একটা ইলেকট্রন ঝুঁকে গিয়েছে, তার মানে ওই জন্য আমরা এটাকে ইল যোগ হয়েছে, নাহলে পেন্টেন হইতো নামটা। কথাটা বুঝতে পেরেছো তো? একটা হাইড্রোজেন কমও আছে, দেখো একটা ইলেকট্রনের একটা অধিক আছে, মানে একটা হাইড্রোজেন ত্যাগ করেছে, একটা হাইড্রোজেন ত্যাগ করেছে মানে একটা ওই জন্য ইল হয়েছে। তো দেখো আইসো থাকলে ওয়াই ফর্ম থাকে এই ডিজাইন হিসেবে, মানে 2 নম্বরে বা 3 নম্বরে শাখা থাকে জেনারেলি, বড় লম্বা হয়ে, সাধারণত 2 নম্বরেই। তাহলে 2 নম্বরে শাখা ইয়ারও আছে, কিন্তু এইটার দেখো 2 নম্বরে এইটারও শাখা আছে শেষ দিক থেকে, কিন্তু জেনারেলি CH3-র সাথে এটা যেটা থাকে, যেটাতে মানে মাইনাস সৃষ্টি করেছে, সেইখানে শাখা থাকা চলবে না, আসল ব্যাখ্যা এইটা। তাহলে এই দুটা একই হইতো, এই দুটাই হইতো উত্তর যদি না এইটা মাইনাস থাকতো। তাহলে এই ক্ষেত্রে বি পেন্টাইল যেহেতু আছে, বি এরটাই উত্তর করবে। ওয়াই ডিজাইন ইয়ার মধ্যে আছে, দেখো 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 2 নম্বরে 2 নম্বর কার্বনটাতে একটা মিথাইল গ্রুপ আছে, তো ওই জন্য এইটাই করা বেটার, বি এরটা করা বেটার। সি এরটা কিন্তু ক্লোজ উত্তর একদম, সি এরটা হওয়ান যাওয়া উচিত ছিল, বাকিগুলো তো আইসো হচ্ছে না, এটা তো আইসো লয়, আইসো হচ্ছে 2 নম্বরে ব্যান্ড, সবসময় 2 নম্বরে একটা শাখা থাকবে মিথাইল গ্রুপে, তবে আইসো ধরা হয়। ওকে, দেখো 31-এর প্রশ্ন, এইটা অ্যালকোহল আছে, দেখো এর নাম হচ্ছে পেন্টানল, 3 কার্বন অল বলো, কিংবা তুমি 1 ডিগ্রি অ্যালকোহল বলো। এটা ক ডিগ্রি দেখো, এটা বিউটানল আছে, আর একটা বিউটানল ছিল না, আরেকটা কার্বন বেশি ছিল মনে হয়, আমি ভুলে গেছি দিতে, সব লেখি ছিল, ঠিক আছে। এটা CH3 এটা 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 বিউটানল ছিল, এইটাও দেখো বিউটানল, কিন্তু অ্যালকোহলটা এইখানে আছে, 2 নম্বরে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এইটা 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটা দেখো কার্বন অ্যালকোহল গ্রুপটা এইখানে আছে OH, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। শোনো, অত অ্যালকোহল 3 ডিগ্রি 2 ডিগ্রি ছাড়ো, যদি শাখা বেশি থাকে তবে স্ফুটনাঙ্ক একদম কম, মানে সহজেই স্ফুটনাঙ্ক কী করে, এটাকে ভাঙে স্ফুটনাঙ্ক এর আণবিক গঠনগুলোকে ভাঙে। তাহলে যত বেশি শাখা থাকবে তত স্ফুটনাঙ্ক কম, আর যত সরল চেন হবে তত সমযোজী বন্ধনটা ভালো থাকবে, বন্ধন শক্তি খুব বেশি, বন্ধন শক্তি কমে যাবে, যত শাখা হবে তত বন্ধন শক্তি কমবে, আর বন্ধন শক্তি কমতে গেলে ওয়াকে স্ফুটনাঙ্ক নিয়ে যেতে কম উষ্ণতা লাগবে। এটা তো তরল যৌগ, তো স্ফুটনাঙ্ক নিয়ে যেতে কম উষ্ণতা দিয়ে ফুটতে শুরু করবে, এটা যেহেতু অনেক শাখা আছে। আমরা এমনিতেই জানি সমযোজী যৌগগুলোর যত চেন হবে, যত ব্রাঞ্চ হবে, শাখা বেশি থাকবে, তত স্ফুটনাঙ্ক কমতে থাকে। তাহলে এর সব থেকে বেশি ব্রাঞ্চ আছে, এমনিতেও 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি বলতে পারো, তার 1 নম্বর অপশানটাই হবে। 1 নম্বর এয়ার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, তারপর 2 নম্বর, তারপর এয়ার ব্রাঞ্চ অল্প আছে, এর দমে ব্রাঞ্চ। ওকে, দেখো এম ফর্ম থেকে M+ ফর্ম হচ্ছে ইলেকট্রন, আর গ্যাস ফ্যাস লেখার দরকার নেই, কোয়েশ্চেনে আছে লেখা, আমি দেখি নেই। 36 নম্বর প্রশ্ন, একাধিক উত্তর হতে পারে, হ্যাঁ, এগুলাতে নেগেটিভ থাকে না। প্রথম এনথ্যালাপি আছে 100 eV, আর এখানে এনথ্যালাপিটা আছে 150। শুনো, M থেকে M+M++ হচ্ছে, মানে মাঝে M+ হচ্ছে, ওইটা তো 250 ভোল্ট, তার মানে M থেকে M+ হইতে 150 ভোল্ট লাগছে দ্বিতীয় ক্ষেত্রে, বিয়োগটা করে নেবে হালকা। আরে M+ থেকে M++ হইতে তার মানে 150 লেগেছে, কথাটা বুঝতে পারছো না? এখানে একটা ইলেকট্রন বেরিয়েছে, এখানে তো একটা ইলেকট্রন অলরেডি বেরিয়ে গিয়েছিল আগে, তার মানে দ্বিতীয় যে আয়োনাইজেশন এনার্জি, এটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ওইটা 100, তাহলে এটা ঠিক আছে। এম এর ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি 100 eV, ঠিক আছে, পরিষ্কার, প্রথমেরটা থেকে করো। দেখো তারপরে দিয়ে আছে M+ এর ফার্স্ট আয়োনাই, হ্যাঁ M+ এর তো এটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, আর M+ এর তো এটা ফার্স্টেই হয়েছে 150টা, যেটা তুমি M এর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, সেটা তো M+ এর ফার্স্ট, তাহলে এটা ঠিক আছে 150। আচ্ছা, M এর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ M এর 2 নম্বরে প্রথমে 100 লেগেছে, দ্বিতীয়বার 150 লেগেছে, কারণ একবারই রিয়েকশনটা দিয়েছে, এটাও ঠিক। আর M এর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি না, M এর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি 150,
এম এর টোটাল আয়োনাইজেশন এনার্জি 250, কথার বুঝতেছে। এম থেকে যখন এম প্লাস হবে, এখানে এম থেকে ডবল প্লাস দেয়নি, তাহলে এবিসি উত্তর ঠিক আছে, এটাই ঠিক, ডেটটা ভুল আছে। ওকে, দেখো একাধিক উত্তর 37-এরটা, হ্যাঁ আমি আর বোর্ডে লিখছি না। নিচের কোন রাশিগুলি তাপমাত্রার উপর নির্ভর করে? শোনো, মোলারিটি, নর্মালিটি, মোলারিটি হচ্ছে মানে মোল ভগ্নাংশ বাই লিটার, ঠিক আছে, প্রতি লিটারে দ্রাবকের। তো আয়তনের সঙ্গে সঙ্গে নর্মালিটি আয়তনের সঙ্গে সঙ্গে, মোলারিটি হবে না উষ্ণতার সঙ্গে সঙ্গে, কারণ ওইটা 1 কেজি বস্তুর ভরের সাথে সঙ্গেছে। আর মোল ফ্র্যাকশন তো হবেই না, তুল্যাঙ্ক ভার বাই মোল ভগ্নাংশ বাই তুল্যাঙ্ক ভার, তাহলে এইটাও হবে না, এই দুটা হবে না উষ্ণতা নির্ভর। নিচের কোনটি ভর সাপেক্ষ ধর্ম নয়? দেখো এনথ্যালপি বাড়লে উষ্ণতা, ভর বাড়লে এনথ্যালপি বাড়ে। ঘনত্ব, শোনো ঘনত্ব ভর বাই আয়তন, 1 কেজি সোনার ঘনত্ব যা হবে আর 20 কেজি সোনাটারও ঘনত্ব একই হবে, ঘনত্ব ভরের সাথে কোনো সঙ্গে নাই, তাহলে ঘনত্বটা হবে না। আন্তঃশক্তি অবশ্যই ডেলি চেঞ্জ হয়, বেশি ভর হইলে বেশি আভ্যন্তরীণ শক্তি থাকবে। আর আয়তন বাড়লে অবশ্যই একটা বস্তুর যদি আয়তন বাড়ে তাহলে ভর বাড়বে কি এবার, যত ছোটোই হোক। একটা মুড়িরও যদি মুড়িটা বড় আয়তন হয়, ওই মুড়িটাই বড় আয়তন হয়, তাহলে ভর বাড়বে কর, ঠিক আছে। ওকে, আবার তাহলে এই 3টা হচ্ছে উত্তর, এ, সি আর ডি উত্তর হচ্ছে। ওকে।